প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খোরশেদ সূচি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, ভোট ও দলীয় ঐক্যের কথাই উঠে এলো বিএনপির বর্ধিত সভায়। খালেদা জিয়া বলেছেন, প্রতিহিংসা প্রতিশোধ নয়। জাতীয় নাগরিক পার্টি নামে রাজনীতিতে তরুণেরা। 205 সদস্যের আহ্বায়ক কমিটি, রিফাতের পদত্যাগ। দৈনিক সমকাল, দৃঢ় ঐক্য, নেতাকর্মীর অপকর্ম ঠেকানোর কথা বলল তৃণমূল, বিএনপির বর্ধিত সভা। বিরোধ মিটিয়ে নাহিদের নেতৃত্বেই এনসিপি। গণতান্ত্রিক ছাত্র সংসদ 205 সদস্যের পূর্ণ কমিটি ঘোষণা, রিফাতের পদত্যাগ। দৈনিক যুগান্তর, জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিন, বর্ধিত সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান। মানিক মিয়া এভিনিউ প্রস্তুত, তরুণদের জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ। কালের কণ্ঠ, হাইব্রিডদের প্রার্থিতা নয়, বিএনপির বর্ধিত সভায় নেতারা। বিশিষ্টজন ও রাজনীতিবিদদের মত, সেনাপ্রধানের সতর্কবার্তা যথাযথ ও সময় উপযোগী। দৈনিক ইত্তেফাক, এমন কিছু করবেন না যাতে এতদিনের সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায়। জনগণের প্রত্যাশা, ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে নির্বাচন আয়োজন করা। বিএনপির বর্ধিত সভায় খালেদা জিয়া। তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ। বাংলাদেশ প্রতিদিন, শত্রুরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত, জাতীয় নির্বাচনে চোখ ইসির। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ। মানবজমিন, ত্যাগীদের মূল্যায়ন দাবি, ঐক্যের বার্তা কেন্দ্রের। সবচেয়ে বড় পরিবর্তন বাংলাদেশে, নাহিদরা নতুন বাসা খুঁজে পাবেন। খবরের কাগজ, প্রতিহিংসা নয়, আসুন গণতান্ত্রিক রাষ্ট্র গড়ি, খালেদা জিয়া। নাম এনসিপি, চূড়ান্ত তরুণদের পরীক্ষা শুরু। দেশ রূপান্তর, সুনির্দিষ্ট নির্বাচনী কর্মপন্থা দিন, বিএনপির বর্ধিত সভা। যে কোনো প্রয়োজনে জীবন উৎসর্গে প্রস্তুত থাকতে হবে, জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ। সময়ের আলো, নির্বাচনের চাপ আরও বাড়াবে বিএনপি, জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ। রূপালী বাংলাদেশ, ডিএনসিপির জায়গায় পার্কিং বাণিজ্য। সরকার এবছরের শেষে নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে, সরকারের নিরপেক্ষতায় সৃষ্টি হয়েছে সন্দেহ, বিএনপির বর্ধিত সভা। কালবেলা শিরোনাম, সহজ হচ্ছে এনজিওর বিদেশি অর্থসার। বিএনপির তৃণমূল নেতারা ফিরলেন নির্বাচনী প্রস্তুতির বার্তা নিয়ে। জনকণ্ঠ, প্রধান প্রকাশ, সংসদ নির্বাচন, উৎসবমুখর পরিবেশে বিএনপির বর্ধিত সভা। আমার দেশ, বাংলাদেশের শত্রুরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত, ছাত্রদের দলের নাম জাতীয় নাগরিক পার্টি। দৈনিক করতোয়া, ভালোবাসায় গড়তে হবে দেশ, নতুন দল জাতীয় নাগরিক পার্টি। আপনি শিরোনাম শুনলেন। আজকে প্রধান শিরোনাম, বিএনপির বর্ধিত সভায় খালেদা জিয়া অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং নতুন দল হচ্ছে তরুণদের, এবং এতদিন যে জল্পনা কল্পনা আলোচনা অনেক কিছু হলো, কি হতে যাচ্ছে। আজকে মানিক মিয়া অভিনীতে জাতীয় নাগরিক পার্টি নামে যে তরুণরা রাজনৈতিক দল গঠন করছেন, সেখানে জনসভার মাধ্যমে তারা এই ঘোষণাটা দেবেন এবং সেখানে প্রচুর লোক সমাগমের আয়োজন আছে এবং অনেক প্রস্তুতিও আছে। সব কিছু মিলিয়ে আমরা যদি তরুণদের এই নতুন দল, তারপরে ছাত্র সংগঠন গঠিত হলো, সব কিছু মিলিয়ে যদি এই আলোচনাটা দিয়ে শুরু করি, কি বলবেন? তরুণরা নতুন দল করছে, এটা খুবই ইতিবাচক একটা উদ্যোগ। এবং এই তরুণরা কারা? এই তরুণরা যারা 24-এর ছাত্র গণ অভ্যুত্থানের সামনের সারিতে ছিল, এবং এরাই অনেকদিন ধরে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কাজ করেছেন। এখন এক পর্যায়ে তারা জাতীয় নাগরিক কমিটিও গঠন করেছেন এবং এই দুটি সংগঠনের উদ্যোগে এখন নতুন একটি দল হতে যাচ্ছে। সো এই দলকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি যে একটি সুন্দর দল হবে, একটি গণতান্ত্রিক শতফুল ফুটতে দাও, এবং সেটা ভালো। গণতন্ত্রের জন্য, বহুদলীয় গণতন্ত্রের জন্য নিঃসন্দেহে বহু দল থাকবে, বহু মত থাকবে, এবং সবাই যার যার মত নিয়ে, যার যার আদর্শ নিয়ে মানুষের কাছে যাবে। মানুষ
ভোটে যাদের সমর্থন দেয় তারাই সরকার গঠন করবে, এটাই তো স্বাভাবিক। তো সেই ধরনের একটা প্রেক্ষাপটে যে এবার যে প্রেক্ষাপটে এই দলটা গঠিত হলো, যে 24-এর গণ অভ্যুত্থান, আওয়ামী লীগের পতন, শেখ হাসিনার বিদায়, সব কিছু মিলে একটা ভিন্ন পরিস্থিতিতে, সেই জায়গায় এক ধরনের রাজনীতিতে এক ধরনের ভারসাম্যহীনতা আছে আসলে। সেই ভারসাম্যহীনতার জায়গায় এই নতুন দলটা কতটা কার্যকর হবে বা কতটা গ্রহণযোগ্য হবে সেটা দেখার জন্য আমরা অপেক্ষায় থাকবো। আপনি যথার্থ বলেছেন, আসলে তো সামনেই বোঝা যাবে যে কি দাঁড়াবে। কিন্তু আপনার কি মনে হয় না যে এই প্রথম কোনো রাজনৈতিক দলে বিভিন্ন দল মত পথের মানুষকে একসাথে করা হচ্ছে? যেমন ধরা যাক, এই ছাত্রদের রাজনৈতিক দলে বিশ্ববিদ্যালয় পর্যায়ের বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, মাদ্রাসা আছে, এবং বিভিন্ন জায়গার এবং বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলোকে ধরে 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 তারা দলে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছেন। এই যে ঐক্যটা কতটুকু ধরে রাখা যাবে বলে মনে হয় আপনার কাছে? এটা নির্ভর করে আসলে যারা দলটা গড়ছেন তারা কতটা মেধা এবং প্রজ্ঞার ছাপ রাখবেন, তারা কতটা নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে পারবেন, নিজেদের আদর্শ নীতি তারা কীভাবে ঠিক করছেন এবং তার পেছনে সেই নীতি আদর্শে সবাইকে এক করতে পারবেন কতটা, কীভাবে করবেন, সেই কৌশলের উপর নির্ভর করবে। বাট এটা আসলে প্রথম না। আমরা যদি দেখি যে বিএনপিতেও আসলে বিএনপির জন্মের সময় বিভিন্ন দল থেকে মানুষ এসে বিএনপি গঠন করেছিল। তার মধ্যে অনেকেই ছিলেন যারা ভিন্ন মতের, একদম পরস্পর বিরোধী মতের। তারা সবাই যখন এক হয়েছেন, বিএনপি তার নিজস্ব আদর্শ নীতি ঘোষণা করেছে। সেই সময় 19 দফা কর্মসূচি নিয়ে বিএনপির পতাকা দলে তারা সবাই এক হয়েছেন এবং আস্তে আস্তে দলটি সুসংহত হয়েছে। সো এইখানে আবারও যেটা হল যে ভিন্ন এক একটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে ছাত্র তরুণরা আসছেন, তাদের সাথে বিভিন্ন পেশাজীবীরাও যোগ দেবেন এমন কথা আমরা শুনছি। সো তারা কি আদর্শ, লক্ষ্য, নীতি ঘোষণা করেন আজকে, এবং সেই নীতি আদর্শের ভিত্তিতে সবাইকে কীভাবে ঐক্যবদ্ধ করবেন, সেটা আসলে খুব গুরুত্বপূর্ণ। যদি সেটা করতে পারেন ভালো, তাতে ভালো দিকে আগাবে। আর যদি সেক্ষেত্রে তাদের বিরোধ তৈরি হয়ে যায়, সেটা আসলে তাদের জন্যই দুঃখজনক হবে, আমার জন্য দুঃখজনক হবে। আপনি গত পরশু নতুন ছাত্র সংগঠনের জন্ম হলো এবং বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল হতে যাচ্ছে। তার মানে কি আমরা ধরে নিতে পারি এই রাজনৈতিক দলের ছাত্র সংগঠনটি? না, তারা কিন্তু স্বীকার করছেন না। তারা কিন্তু বলছেন যে এটা একদম আলাদা একটা স্বতন্ত্র ছাত্র সংগঠন, এর সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই, এবং এটা লেজুর ভিত্তিক রাজনৈতিক দল, তাদের ভাষায় ছাত্র সংগঠন হবে না। এটা একটা সেরকম একটা কথা তারা বলেছেন। কিন্তু সেই দলের ঘোষণার সময়, সেই ছাত্র সংগঠনের ঘোষণার সময় আমরা দেখেছি যে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, নিজেদের মধ্যে বিরোধ, সংঘাত, মারামারি, একটা খুবই আনএক্সপেক্টেড, এটা আমরা আশা করিনি, খুবই অনাকাঙ্ক্ষিত, এটা কোনোভাবে আমরা আশা করিনি। এবং যেই একটা বিষয় আমি এখানে বলতে চাই যে জুলাই আগস্টে যে আসলে অসম্ভব রকমের একটা ইউনিটি দেখেছি, ঐক্য দেখেছি আমরা, সেই ঐক্যের জায়গাটা কিন্তু আজকে আর সেইভাবে নাই। কারণ একতার জায়গাটা ছিল, সব দল, সব মত, সবাই এক হয়েছিল ফ্যাসিজমের দূর করার জন্যে। কিন্তু এর মধ্যে বিভিন্ন দলের লোক ছিলেন। এই যখন 5ই আগস্টের পরে আস্তে আস্তে যারা যে দল থেকে এসছেন তারা তাদের দলীয় কার্যক্রমে ফিরে গেছেন, ছাত্রদল ফিরে গেছে, ছাত্র শিবির ফিরে গেছে, ফিরে গেছে। তো তখন যে বিশাল একটা শক্তি মনে হয়েছিল, সেই শক্তিটা কিন্তু এখন যার যার নিজস্ব অবস্থানে চলে যাওয়াতে সেই পর্যায়ে আর নাই। তো এরপরে যারা রয়ে গেছে তারা আসলে এই দলগুলোর কোনোটাতেই সরাসরি বিলং করে না, বা তারা একটা স্বতন্ত্র পরিচিতি নিয়ে দাঁড়াতে চেয়েছেন। তারই প্রক্রিয়ায় তারা একটা ইউনিটি, একটা সংগঠন করতে পারতেন বা করার চেষ্টা করেছিলেন। সেখানে ছাত্রদের একটি অংশ যারা গণতান্ত্রিক ছাত্র সংসদ করে আলাদা হলেন, এবং তারা এই নতুন দলে যাচ্ছেন না, কিংবা নতুন দলে আরও যাদের আশা করা হয়েছিল, যারা উদ্যোক্তারা যারা আশা করেছিলেন যে তাদের দলে যারা থাকবেন, এমন 2-3 জন কেন্দ্রীয় খুবই প্রভাবশালী, খুবই সম্ভাবনাময় তরুণ যারা ছাত্র শিবিরের সাবেক সভাপতি, তারা কিন্তু অলরেডি ঘোষণা করেছেন যে তারা এই দলে থাকছেন। এমন তাদের মধ্যে কিন্তু এখনও সেই ঐক্যের জায়গাটা খুব স্পষ্ট না। তারপর আমরা আশা করব এবং আমরা তাকিয়ে থাকবো দেখার জন্য যে শেষ পর্যন্ত আসলে তারা কীভাবে এগুচ্ছেন। হ্যাঁ, ওই যে আমরা বললাম যে শতফুল ফুটতে দাও, হ্যাঁ, মানে ভবিষ্যৎটাই বলে দেবে যে আসলে
কার কতটুকু কি প্রয়োজন ছিল। তবে ওই যে আপনি যেটা বললেন যে ঐক্যটা যদি মনে প্রাণে ঐক্যের ব্যাপারটা থাকে এবং ঐক্য যদি ধরে রাখা যায় তাহলে তো একটা সম্ভাবনা বলতেই হয় যে সামনে একটা সম্ভাবনা আছে। আমরা অবশ্যই প্রত্যাশা করি যে একটি নতুন দল, নতুন স্বপ্ন, নতুন ভাবনা সবকিছুই একটা ভালো পর্যায়ে আসবে। এবং আজকে তরুণদের এই নাগরিক পার্টিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকেও আহ্বান জানানো হয়েছে, বিএনপি সহ। আমরা আশা করতেই পারি বিকেল পর্যন্ত দেখা যে কারা কারা যাচ্ছেন, কি অবস্থা হচ্ছে। এটা খুবই ইতিবাচক যে অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ জানানো হয়েছে এবং এক ধরনের একটা সৌহার্দ্যের পরিবেশ। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে কিন্তু পারস্পরিক সৌহার্দ্য এবং সুসম্পর্ক থাকবে, সামাজিক সম্পর্ক খুব সুন্দর হবে, যেটা আমরা মাঝে হারিয়ে ফেলেছি। আমি বর্ধিত সবার আলোচনায় যাওয়ার আগে একটু ছোট্ট করে আপনাকে প্রশ্ন করি। আপনার আমার দুজনেরই ছাত্র জীবনে বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার হিসেবে কাজ করবার সৌভাগ্য হয়েছিল পত্রপত্রিকায়, এবং আমরা দুজনেই ছাত্র সংগঠনের সাথে বেশ জড়িত ছিলাম, জড়িত মানে রিপোর্টিং এর কারণে। তো আপনার কি মনে হয় যে এই যে এখন ছাত্ররা, আমি শ্রদ্ধা নিয়েই বলছি, যে আন্দোলন করছেন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, কিন্তু শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশটার কি অবস্থা? এখন পর্যন্ত আমরা খুব হতাশ। যে পরিবেশটা ফিরে আসা উচিত ছিল 5ই আগস্টের পরে, যে আলটিমেটলি আমরা কি চেয়েছি, আমরা যে পরিবর্তন চেয়েছি সেই পরিবর্তনের আমি একটু অন্যভাবে দেখি যে অনেক বছর ধরে আমরা আসলে রাজনীতিতে, সমাজে পেশি শক্তি এবং কালো টাকার দুর্দান্ত দাপট দেখেছি, দুরাত্ম দেখেছি। সেইটার অবসান ঘটিয়ে একটা সুস্থ, সুন্দর, আধুনিক বাংলাদেশ যদি আমরা আসলেই চাই, তাহলে আমাদের মেধাভিত্তিক, জ্ঞান ভিত্তিক সমাজ করতে হবে এবং সেটার জন্য দরকার শিক্ষাঙ্গনে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ। মানে এই পরিবেশটা কিন্তু আমরা এখন পর্যন্ত, এই যে আপনি অর্থের কথা তুললেন, এমনও শোনা যাচ্ছে যে এখন নাকি অর্থ বেশ ঘুরছে বা কারো কারো পিছনে। এটা আমরাও শুনছি, আমরা সবাই শুনছি এবং এটা খুব দুঃখজনক হবে। এটা যদি সত্য হয় তাহলে খুবই দুঃখজনক হবে। এই কারণে একটা বিষয় একটু বলতে চাই যে নতুন যে দল গঠন করছে, এই দলটা নিয়ে অনেক কথা হচ্ছে যে এইটা কিংস পার্টি কিনা, সরকারের পৃষ্ঠপোষকতা বা সরকারি কোনো না কোনো অঙ্গ প্রতিষ্ঠান থেকে সাহায্য সহযোগিতা নিয়ে, সাপোর্ট নিয়ে তারা গড়ে উঠছে কিনা, এই ধরনের বিষয়গুলোর এটা খুব অমূলক না। এটা কিন্তু অলরেডি দৃশ্যমান যে হ্যাঁ, সরকারি বিভিন্নভাবে সরকারি সহযোগিতা পিছনে আছে, সমর্থন সহযোগিতার পিছনে আছে, এটা কি দৃশ্যমান। সো এইটা অলরেডি এই দলটাকে এক ধরনের বিতর্কের মুখে ঠেলে দিয়েছে যে এটা একটা কিংস পার্টি হতে যাচ্ছে। এর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে আমরা বারবার বলছি যে স্বচ্ছতার সাথে দলটা হওয়া উচিত, সুন্দরভাবে একটা দল হওয়া উচিত। সেই দলের আর্থিক বিষয়গুলো, কারণ আমরা জানি যে একটা রাজনৈতিক দল খুব সহজ বিষয় না, বিশাল ব্যয়বহুলও একটা ইয়ে। তো একটা রাজনৈতিক দল গড়ে তোলার জন্য যে বিপুল পরিমাণ টাকা দরকার হয়, ইভেন আজকে যে সমাবেশ করে দলটির জন্ম হতে যাচ্ছে কোনো ক্ষেত্রে, এবং এর আগে তারা যে বাংলা মোটরের বিশাল অফিস নিয়েছে জাতীয় নাগরিক কমিটি, তাদের আর্থিক স্বচ্ছতার জায়গাটা যদি স্পষ্ট না থাকে তখন কিন্তু মানুষের মধ্যে সংশয় তৈরি হবে। আমরা এখনই এই প্রশ্নগুলো তুলতে চাই না যে এখনই আমরা পজিটিভ দেখতে চাই বলেই আমরা আসলে তাদের সতর্ক করতে চাই, তাদের সজাগ করতে চাই যে আর্থিক এবং অন্যান্য ক্ষেত্রে স্বচ্ছতা রেখে যাতে তারা এগোয়। অনেক ধন্যবাদ আপনাকে। বিএনপির বর্ধিত সভায় চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দুজনেই বক্তব্য রেখেছেন এবং খালেদা যে কথাটি বলেছেন যে প্রতিহিংসা প্রতিশোধ নয়। আমি মানে বেগম জিয়া আসলে বাংলাদেশের অসম্ভব কোন শ্রদ্ধেয় একজন রাজনীতিবিদ, শুধু সিনিয়র রাজনীতিবিদই না, তার প্রজ্ঞা, অভিজ্ঞতা এবং তার যে 53 বছরের রাজনৈতিক জীবন, আপোষহীন থাকা গণতন্ত্র এবং দেশের স্বার্থের প্রশ্নে, এই সব কিছুই মানুষকে দারুণভাবে অনুপ্রাণিত করে এবং এর ভেতর দিয়ে তিনি একটা অসাধারণ, একটা অনন্য একটা অবস্থান তৈরি করেছেন। তো তিনি যখন একটা কথা বলেন এবং এতদিন পরে তিনি অসুস্থ, আমরা জানি অসুস্থ অবস্থায় লন্ডন থেকে তিনি যখন কথা বলেছেন, আমরা তার প্রত্যেকটা কথাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছি এবং আমি মনে করি এটা আমাদের সবারই নেওয়া উচিত। তা তিনি ষড়যন্ত্রের কথা বলেছেন, যে ষড়যন্ত্র এখনও চলছে, ষড়যন্ত্র করছে যে ফ্যাসিজমের দোসর যারা ছিল তারা এবং বাংলাদেশের শত্রুরা, সেই ষড়যন্ত্রের লক্ষণ কিন্তু আমরা নিয়মিতই দেখছি। বিভিন্ন মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমরা বারবার দেখছি এবং এর ভেতর দিয়ে যে পতিত স্বৈরাচারের ফিরে আসার চেষ্টা, সেটাও আমরা দেখছি যে সেই চেষ্টাটা খুব দৃশ্যমান। তো এখানে এই ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ার জন্য তিনি কিন্তু পথ দেখিয়ে দিয়েছেন। তিনি দুটো বিষয়ের কথা বলেছেন। একটা হচ্ছে
যে উনি বলছেন যে ইস্পাত কঠিন ঐক্য থাকতে হবে শিক্ষক কাদের তার দলের নেতাকর্মীদের মধ্যে, যেমন একইভাবে ফ্যাসিজম বিরোধী আন্দোলনে যারা ছিল তাদের সবার যার যার নিজস্ব দলীয় অবস্থানে থেকেও ফ্যাসিজমের পৃষ্ঠে তাদের সবার ঐক্য থাকতে হবে, দ্যাট ইজ ওয়ান। সেকেন্ডলি উনি আরেকটা বিষয় খুব প্রাধান্য দিয়েছেন, সেটা হচ্ছে যে রাষ্ট্র মেরামতের যে সংস্কার কার্যক্রম সেটা দ্রুত সম্পন্ন করে ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে নির্বাচনে যাওয়ার কথা বলেছেন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং আমি মনে করি যে অনেকেই একই ধারণা পোষণ করেন, যে নির্বাচন যত বিলম্বিত হবে ততই আমাদের ঝুঁকি বাড়বে। খুব দ্রুত নির্বাচনের দিকে যাওয়া, এবং নিঃসন্দেহে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলতেই থাকবে। ন্যূনতম যেটুকু দরকার একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সেইটুকু করে নির্বাচনের পথে এগোনো উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। একটু বাজার দর নিয়ে একটু কথা বলি। রাজনীতি অনেক এখন তো আলোচনা হচ্ছে সব দিক দিয়েই, নতুন দল, অন্য বিষয়, কিন্তু মানুষের অবস্থাটা কি? যেমন আজকের পত্রিকার শিরোনাম, তেল সংকট শুরু হচ্ছে রমজান, মানে তেল সংকট শুরু দিয়েই রমজান শুরু হচ্ছে। এবং প্রথম আলোতে পেছনের পাতায় শিরোনাম হয়েছে, মাছ, মুরগি, লেবু, শসার দাম বেড়েই গেল। তাহলে এই যে আমি যে 5টি পণ্যের কথা বললাম, এটাই কিন্তু রমজানের সবচেয়ে জরুরি। তাহলে আমরা এতদিন যে কথা বললাম রমজানে সহনশীল থাকবে, সবকিছু ঠিক থাকবে, তো কি হবে কাল পরশু থেকে? খুব ভালো কিছু হবে বলে মনে হচ্ছে না। কারণ এখন পর্যন্ত আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, কালকে আমার বাসার আশেপাশের কোনো দোকানে, অনেকগুলো দোকানে গিয়েছি আমরা, কোথাও মানে বোতলজাত পাইনি। এবং শেষ পর্যন্ত সম্ভবত আমাদের প্রায় 28 বছরের সংসার জীবনে এই প্রথমবার আমরা খোলা তেল কিনতে বাধ্য হয়েছি। আচ্ছা আচ্ছা। এটা যখন পরিস্থিতি, আমাদের সাধারণ মানুষ সারা দেশে যাবে, অসম্ভব খারাপ অবস্থায় আছে। এবং এই অর্থনৈতিক জায়গাটায় কিন্তু সরকারের মনোযোগ প্রথম থেকেই কম। অর্থনীতির মানে শুধু বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল করা বা ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি এনশিওর করা, সেটা তো সেক্ষেত্রে সরকারের সাফল্য আছে। সরকার বেশ মানে যে পতন ছিল, ডলারের দাম বাড়ছিল, সেই জায়গাগুলোতে এক ধরনের স্থিতিশীলতা সরকার আনতে পেরেছেন। কিন্তু সাধারণ মানুষের জীবনে যে স্বস্তি দেওয়া, মানুষকে সামনের দিকে এগিয়ে যেতে, স্বস্তির সাথে থাকতে, সেই জায়গায় কিন্তু কোনো ইতিবাচক কোনো পরিবর্তন আমরা দেখিনি, বরং আরও খারাপের দিকে গেছে। মানুষের জীবনে বেকারত্ব বাড়ছে, ক্রমাগত বাড়ছে। অর্থনৈতিকভাবে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে। কারণ যখনই মূল্যস্ফীতি বাড়ার কারণে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে, মানুষ হিমশিম খাচ্ছে জীবন কাটতে। এমনকি রোজার আগে আমরা বারবার শুনেছি যে কোনো ধরনের পণ্যের সংকট হবে না, কিন্তু সব পণ্যের সংকট আমরা দেখছি আমরা তেলের ক্ষেত্রে। অন্যান্য পণ্য বাজারে আছে, কিন্তু দাম এত বেশি, অনেক ক্ষেত্রে অনেক মানুষেরই নাগালের বাইরে। মানে হয় কিনা তেল নিয়ে তেলেসমাতি, তেল নিয়ে তেলেসমাতি। এটা মানে দুঃখজনক হচ্ছে। এই সরকারের কাছে আমরা আসলে অন্যরকম আশা করেছিলাম, সেই আশা আমাদের পূরণ হচ্ছে না। তো এই জন্য একটু আগে যেটা বলছিলাম আমরা, যে দ্রুত নির্বাচন আসলে বিকল্প নাই। আশায় বাঁচতে মানুষ, আশায় আছি আমরাও। ভালো থাকবেন প্রিয় দর্শক। আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। দ্রব্যমূল্য, বারবার বলা হচ্ছিল রমজানের দ্রব্যমূল্য একেবারে সহনশীল পর্যায়ে থাকবে। আমরা তো আশায় ছিলাম, আশায় আছি অবশ্যই, এবং আশায় থাকবো। মানুষ আশায় বাঁচে। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।